নির্বাচনী রোডম্যাপ এর উপরে দাঁড়িয়ে আছি। মনোনয়ন দাখিল করেছি, যাচাই বাছাই শেষ হয়েছে, বৈধতা অনেকেই পেয়েছে এবং এপিলের সময় এখনো চলছে। আমি সেদিকে যাব না, আমি মূলত আমার নির্বাচনী এলাকা রাউজান সম্পর্কে একটু আপনাদেরকে আলোকপাত করতে চাই। বিস্তারিত লিখিত যে বক্তব্য সেখানে আপনারা পাবেন। তারপরেও বলতে চাই যে কি দীর্ঘদিন যাবৎ এই এলাকাটা আপনার ভিন্ন ধর্মের রাজত্বে ছিল। অগস্টের বিপ্লবের পরে নতুন একটা ধারা সৃষ্টি হয়েছে সমগ্র বাংলাদেশে। ঠিক একইভাবে রাউজানও আমি মনে করেছিলাম মুক্ত হয়েছে। দুঃখজনক ভাবেও সত্য যে কি আমি মনে করলেও রাউজান ফ্যাসিস্টের থেকে মুক্ত হতে পারে নাই। এর পিছনে নানাবিধ কারণ আছে। অনেকেই পরিসংখ্যান দেয় কতজন নিহত বা আহত হয়েছে। তো সাংবাদিক ভাই বন্ধুরা, আপনারা কি একটু মোটেই তদন্ত করে দেখবেন না যে আমার সমর্থক, জাতীয়তাবাদী সমর্থক, খালেদা জিয়ার, মরহুমা খালেদা জিয়ার অনুসারী বা শহীদ জিয়ার অনুসারী কয়জন নিহত হয়েছে সেটা কি আপনারা দেখবেন না? কে তাদেরকে হত্যা করেছে সেটা তো নিশ্চয়ই আপনারা সহজে বের করতে পারেন। সকলেই, বেশিরভাগ, শতকরা 90 জন ফ্যাসিস্টের হাতে নিহত হয়েছে। এবং আমি আজকে দ্বিধাবোধ করব না বলতে যে কতিপয় ব্যক্তি তাদেরকে আশ্রয় দিয়েছে এই রাউজানে বসবাস করার জন্য। যদি যারা জাতীয়তাবাদী চেতনায়, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে, তারা এই ফ্যাসিবাদকে আশ্রয় দিতে পারে না। যাই হোক, আজকে নির্বাচনী পদযাত্রা শুরু হয়েছে। পরিষ্কার হয়ে যাবে এরা কারা। সীমান্তের ওই পারে বসে, দেশের বিভিন্ন জায়গায় বসে আমার দলের নেতাদের সঙ্গে কনফারেন্স লাইন লাগিয়ে দেয় যে এরা আপনার সঙ্গে থাকবে, আপনার সঙ্গে কাজ করবে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অস্ত্র দিয়ে, সবকিছু দিয়ে সাহায্য সহযোগিতা করে আমরা আপনার সঙ্গে আছি। এই কথাগুলো তো আমাদের কানেও চলে আসে। বাংলাদেশটা খুবই ছোট সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে। বাস্তবতা হলো, আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত পোষণ করবেন, ফ্যাসিবাদের হাতে প্রচুর টাকা। আজকে তারা এই টাকার অসৎ ব্যবহার রাউজানে করছে এবং কতিপয় নেতাদের মাধ্যমে এই টাকার অপব্যবহার। মাত্র 48 ঘন্টা আগে আমার বলবো না, জাতীয়তাবাদী যুবদলের একজন কর্মী, নেতা নিহত হয়েছে। সে ক্যান্সারের পেশেন্ট। তাকে ক্যান্সার চিকিৎসার জন্য আমরা টাকা তুলে তাকে ভারতে পাঠিয়েছি। তার ঘরে ঢুকে তাকে হত্যা করা হলো। এইরূপ অনেক ঘটনা ঘটে গেছে রাউজানে। আমি শুধু
ফ্যাসিবাদের সন্ত্রাসীদের কে দায়ী করব না। প্রশাসনের মধ্যেও ঘাপটি মারা ফ্যাসিবাদের অনুসারীরা আছে এবং গত 16-17 মাসে মোটামুটি যেহেতু রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম গত 17 মাস, এই চট্টগ্রামের বুকে সে মহানগরী হোক বা জেলায় হোক, কারা কারা ফ্যাসিবাদের অনুসারী, আমি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আপনাদেরকে নাম দিয়ে দিতে পারব যে কোনো সময়। আপনারা সাংবাদিক ভাই বন্ধুরা যদি আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে বলে দেব এর ব্যাকগ্রাউন্ড কি। আপনারা যারা আছেন আজকে, আপনারা রাউজান সম্পর্কে অতীতে কোনো সময় কিছু লিখতে পেরেছিলেন? পারেননি। এখন তো অবাধে লিখতে পারেন। আমার ভয়েস মেসেজ বিকৃত করেও ছাড়া হয়, আর ফেক আইডি দিয়ে কতগুলো তো চলছে। আমার কাছে ব্যক্তিগতভাবে আমি ফেসবুক চালাই না, তা আমি জানিও না, কিন্তু আমাকে বিভিন্ন আমার ভাই বন্ধুরা এই ফেসবুক গুলো স্ক্রিনশট করে পাঠায়। তো রাজনীতি করি যখন, আমাদের চামড়া হয়ে গেছে গন্ডারের চামড়া। আমাকে গত 2 দিন আগে আমার হাইকমান্ডের, জাতীয়তাবাদী দলের হাইকমান্ডের একজন বলছিল আমাকে ডাইরেক্টলি, এই ফেসবুক দেখলে তো আমি ঘরের থেকে বেরোতে পারবো না। তা আমি তো দেখি না, আপনি দেখেন না, আমার দেখার এই সৌভাগ্য আমার হয় না। তো সাংবাদিক ভাই বন্ধুরা, আপনাদেরকে আপনাদের মাধ্যমে আমি একটা আবেদন, এপিল করতে চাই প্রশাসনের কাছে, সামরিক বেসামরিক প্রশাসনের কাছে, যে কি আপনারা আমার দিকে নজর না, শুধু সমগ্র চট্টগ্রাম নির্বাচনটার দিকে আপনাদের নজর রাখতে হবে, যেন নির্বাচনটি সুষ্ঠু হয়, নির্বাচনটি যেন অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা করতে পারি। একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে কি নির্বাচন সঠিক সময় হবে কিনা। তো আমি একটা উদাহরণ দিলাম। উদাহরণটা হলো, ঘরের থেকে বেরিয়েছি নির্বাচনী প্রচারণায়, তখন আমার প্রাণপ্রিয় নেত্রী ফোন করলো, জিজ্ঞাসা করলো তুমি কোথায়। আমি বললাম আমি তো ম্যাডাম নির্বাচনী প্রচারণায় বেরিয়ে গেছি। বললি কি যাও, বাসায় ফিরে যাও, নির্বাচনী প্রচারণা করতে হবে না, নির্বাচন খুব সম্ভবত পিছিয়ে যাবে। তখন সকলেই আমরা নির্বাচনী পথ মাঠে ছিলাম, পথযাত্রায় ছিলাম। আমরা সকলেই আশাবাদী নির্বাচন ঠিক ঘোষণা মোতাবেক ইনশাল্লাহ হবে, এবং আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করি এবং আশা করি যে কি এই নির্বাচন একটি মাইলফলক থাকবে এই দেশের, এই জাতির ইতিহাসে। তো সাংবাদিক ভাই বন্ধুরা, যেহেতু আপনাদের কাছে একটি কাগজ আমি আমার লিখিত বক্তব্য